আলাস্কার বরফ ঢাকা আকাশে যেন ইতিহাস লেখা হলো নতুন করে। লাল গালিচার উপর নামলেন ভ্লাদিমির পুতিন, হাততালি ঢেউ তুললেন ডোনাল্ড ট্রাম্প। আর সেই মুহূর্তেই ক্যামেরার লেন্সে ধরা পড়ল এক ছবি যা সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। হাঁটু গেড়ে বসে আছেন মার্কিন সেনারা। মনে হচ্ছে তারা রাশিয়ার প্রেসিডেন্টের জন্য লাল গালিচা বিছিয়ে দিচ্ছেন, যেন সমগ্র আমেরিকা নত যেন এক শক্তির সামনে। পুতিন মস্কোর সেই নেতা যিনি 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের বুকে যুদ্ধের আগুন জ্বালিয়েছিলেন। তারপর থেকে পশ্চিমা বিশ্বে তার প্রবেশ যেন নিষিদ্ধ ছিল। আর সেই মানুষই প্রথমবার কোনো পশ্চিমা মাটিতে পা রাখলেন, স্থান যুক্তরাষ্ট্রের আলাস্কা। আর আয়োজন করলেন কে? ট্রাম্প নিজেই। ট্রাম্প নিজেকে বলেন চুক্তির কারিগর, কিন্তু এই দিনের দৃশ্য যেন অন্য কোনো ভাষা বলছিল। তিনি দাঁড়িয়েছিলেন বিমান ঘাঁটির টার্মেকে, অপেক্ষায় ধৈর্য ধরে রাশিয়ার বন্ধুর আগমনের জন্য। পুতিন এগিয়ে আসতে হাততালি দিতে থাকলেন তিনি। হাসি মুখে করমর্দন, উষ্ণ আলিঙ্গন, আর চোখে চোখে যেন এক অদ্ভুত বোঝাপড়া। কিন্তু ইউক্রেনের জন্য এই দৃশ্য কোনো সুখবর নয়, কারণ একই মুহূর্তে ভাইরাল হলো সেই ছবি। মার্কিন সেনারা হাঁটু গেড়ে লাল গালিচা ঠিক করছেন। ইউক্রেনের সাবেক কর্মকর্তা মুস্তাফা নায়েম ছবিটি শেয়ার করে ব্যঙ্গ করে লিখলেন, মেক নিলিং গ্রেট এগেইন, অর্থাৎ হাঁটু গেড়ে বসাকে আবার মহৎ করো। এ যেন এক প্রতীকী দৃশ্য। পুতিন যখন আলাস্কায় নামছেন, আমেরিকার সেনারা নত যান। বার্তা স্পষ্ট, পশ্চিমা শিবির যতই তাকে বিচ্ছিন্ন করার চেষ্টা করুক, রাশিয়ার শক্তিকে উপেক্ষা করা অসম্ভব। 3 ঘন্টা বৈঠক করলেন ট্রাম্প পুতিন। বহু বিষয়ে একমত হলেন তারা, তবে যুদ্ধবিরতি নিয়ে কোনো ঘোষণা এলো না। সাংবাদিকদের সামনে আসলেও কোনো প্রশ্ন নিলেন না দুই নেতা, শুধু উষ্ণ মন্তব্য। ট্রাম্প পরে ফক্স নিউজকে বললেন, আমাদের বৈঠক অত্যন্ত ফলপ্রসূ। কিন্তু সবচেয়ে নাটকীয় ছিল তার সেই মন্তব্য। এখন এটা প্রেসিডেন্ট জেলেনস্কির দায়িত্ব, তাকেই সিদ্ধান্ত নিতে হবে এই সুযোগ কাজে লাগিয়ে যুদ্ধ শেষ করবেন কিনা। এ যেন দায় সরিয়ে দেয়া। রাশিয়া আমেরিকা আলাপ করে গেল, কিন্তু যুদ্ধ থামানোর বোঝা চাপিয়ে দেওয়া হলো কিয়েভের কাঁধে। ইউরোপও নাকি শুধু সহায়কের ভূমিকায় থাকবে। ছবির শক্তি কখনো কখনো শব্দের থেকেও বড় হয়। মার্কিন সেনাদের সেই হাঁটু গেড়ে বসা ছবি ইউক্রেনের মনে বিদ্রুপের তীর ছুঁড়েছে, কিন্তু রাশিয়ার কাছে সেটি যেন বিজয়ের প্রতীক। যেন বার্তা, মস্কো এখনো দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে, আর আমেরিকা বসে পড়ছে হাঁটু গেড়ে। ইতিহাসের পাতায় এক নতুন অধ্যায় লিখল এই বৈঠক। হয়তো কূটনৈতিক ভাষায় এটিকে বলা হবে ফলপ্রসূ। এটি ছিল ক্ষমতার প্রতীকী প্রদর্শনী, যেখানে পুতিন দেখালেন তাকে ঠেকানো যায় না, তাকে উপেক্ষা করা যায় না। আর তার পদক্ষেপে এখনো কাঁপে ওয়াশিংটন, অস্থির হয় ইউক্রেন। রাশিয়ার শক্তি আজও অবিচল, আর পুতিন তিনি যেন বললেন, বিশ্বকে নতজানু করার খেলায় আমি এখনো অপ্রতিদ্বন্দ্বী। আলাস্কার বরফে ঢাকা প্রান্তরে যেন ইতিহাস থমকে দাঁড়ালো। মুখোমুখি বসেছিলেন বিশ্বের দুই প্রভাবশালী নেতা, ডোনাল্ড ট্রাম্প আর ভ্লাদিমির পুতিন। 3 ঘন্টা দীর্ঘ বৈঠকের শেষে বিশ্ব জানতে চাইল, ইউক্রেন যুদ্ধ থামলো কি? উত্তর এলো কুয়াশাচ্ছন্ন। চূড়ান্ত সমাধান হয়নি, তবুও আলো জ্বলে রইল আশার। ট্রাম্প বললেন, ভালো অগ্রগতি হয়েছে। পুতিন বললেন, বৈঠক গঠনমূলক, কিন্তু যুদ্ধ থামাতে চাইলে আগে সংঘাতের মূল কারণ মুছে ফেলতে হবে, এমন ইঙ্গিত দিলেন রুশ প্রেসিডেন্ট। মার্কিন ভূখণ্ডের বাইরের বৃহত্তম সামরিক ঘাঁটি জয়েন্ট বেস এলমেন্ডলফ রিচার্ডসন, 64,000 একর এলাকা জুড়ে বিস্তৃত সেই ঘাঁটি হয়ে উঠল ভূ রাজনীতির মঞ্চ। রেড কার্পেটে পুতিনকে স্বাগত জানালেন ট্রাম্প, করতালিতে ফেটে পড়লেন মার্কিন প্রেসিডেন্ট। দুই নেতা যখন একই গাড়িতে উঠলেন, তখন ইউক্রেনের মানুষের চোখে ভেসে উঠল হতাশার ছায়া। বৈঠকের অন্যতম আলোচ্য বিষয় ছিল যুদ্ধবিরতির শর্ত। শোনা যাচ্ছিল ভূমি বিনিময় হতে পারে এক সমাধান, কিন্তু শুক্রবারের আলোচনায় সেই জট হলো না, বরং স্পষ্ট হলো শান্তির আসল রূপরেখা তৈরি হবে দ্বিতীয় বৈঠকে। আর সেই বৈঠক হতে পারে মস্কো। ট্রাম্প আগেই জানিয়েছিলেন, এক বৈঠকে সমাধান আসবে না, আসল গুরুত্বপূর্ণ বৈঠক সামনে। পুতিন যোগ করলেন, শান্তি প্রক্রিয়ায় ইউক্রেন বা রাশিয়ার সাধারণ মানুষ কোনো বাধা হবে না। এই বৈঠকের আগেই ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি ছিলেন বার্লিনে। জার্মান চ্যান্সেলর মার্জ, ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো, ইউরোপীয় কাউন্সিল প্রধান কোস্টা সহ শীর্ষ ইউরোপীয় নেতাদের সঙ্গে বসেছিলেন তিনি। সেখান থেকে ভার্চুয়াল বৈঠকে যুক্ত হন ট্রাম্পের সঙ্গে। পরে মার্কিন প্রেসিডেন্ট বলেন, 10-এ 10 দেব সেই বৈঠককে। কিন্তু
মঞ্চ যখন আলাস্কা, দৃশ্যপটে তখন একেবারেই ভিন্ন চিত্র। এখানে হাসি আছে, করমর্দন আছে, সম্পর্ক মজবুত করার অঙ্গীকার আছে, কিন্তু যুদ্ধ থামানোর চাবিকাঠি এখনো খুঁজে পাওয়া যায়নি। ট্রাম্প নির্বাচনী প্রচারে প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমি যুদ্ধ থামাবো। সেই প্রতিশ্রুতির ভার নিয়েই পুতিনের সামনে হাজির হলেন তিনি। অপরদিকে পুতিনের লক্ষ্য ভিন্ন, ইউক্রেনের উপর রাশিয়ার প্রভাব বজায় রাখা, তবে একই সঙ্গে ট্রাম্পের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করা। 3 ঘন্টার আলোচনার পরও উত্তরহীন রইল সবচেয়ে বড় প্রশ্ন, কবে থামবে যুদ্ধ? তবুও দুজনের কথায় ফুটে উঠল আশা। ট্রাম্প বললেন, আজকের বৈঠক থেকে এগোনোর সুযোগ তৈরি হয়েছে। পুতিন বললেন, আমেরিকা ও রাশিয়ার সম্পর্ক সুদৃঢ় করবে। একদিকে করমর্দনের দৃশ্য, অন্যদিকে ইউক্রেনের ধ্বংসস্তূপ। একদিকে সমাধানের প্রতিশ্রুতি, অন্যদিকে যুদ্ধের অনিশ্চয়তা। আলাস্কার আকাশে ভেসে রইল এক অদ্ভুত দ্বন্দ্ব। শান্তির প্রহর গোনা শুরু হয়েছে, নাকি আবারও অনন্ত অপেক্ষা? রাতের আকাশে একসময় একসাথে উঠত তাদের ড্রোন। রাশিয়ার যুদ্ধক্ষেত্র আর ইরানের কারখানা যেন একই ছন্দে নিঃশ্বাস নিত। সেই শাহেদ 136 ইরানের প্রযুক্তি, রাশিয়ার যুদ্ধের হাতিয়ার। $1 বিলিয়ন বেশি মূল্যের চুক্তি, কূটনৈতিক মঞ্চে হাত মেলানো, ক্যামেরার সামনে হাসি, সবই যেন এক অবিচ্ছেদ্য বন্ধুত্বের প্রতীক ছিল। কিন্তু আজ সেই বন্ধুত্বে নেমে এসেছে এক অদৃশ্য শীতলতা। যেখানে এক সময় ছিল আস্থা, সেখানে এখন লুকিয়ে আছে হিসাব নিকাশের কড়া গাণিতিক সমীকরণ। 2023 সালে স্বাক্ষরিত হয় $1.75 বিলিয়ন মহাচুক্তি। লক্ষ্য 2025 সালের সেপ্টেম্বরের মধ্যে 6000 ড্রোন উৎপাদন, ইরানের নকশায়, রাশিয়ার মাটিতে। কিন্তু পশ্চিমা গোয়েন্দারা বলছে, খেলা বদলে গেছে। মস্কো নির্ধারিত সময়ের 1 বছরের আগে শেষ করে ফেলেছে সেই কাজ, আর ইরানের অজান্তেই শুরু করেছে এক নতুন অধ্যায়। আজ আলাবুগার বিশাল কারখানায় রাশিয়া একাই করছে 90% উৎপাদন। ইঞ্জিন থেকে ইলেকট্রনিক, কার্বন ফাইবার থেকে ফিউজেলাস, সবই দেশের ভেতরেই তৈরি। ফলাফল, নতুন রাশিয়ান শাহেদ, আরো বড় ওয়ারহেড, দীর্ঘস্থায়ী ব্যাটারি, উন্নত যোগাযোগ ব্যবস্থা, আর দামও নেমে গেছে নাটকীয়ভাবে। 2022 সালে প্রতিটি ড্রোনের দাম ছিল প্রায় $2 লাখ, এখন সেটি মাত্র 70,000-এ। মাসে তৈরি হচ্ছে গড়ে 550টি ড্রোন, যেন যুদ্ধের আকাশ ভরিয়ে দেওয়ার এক কারখানা। পশ্চিমা বিশ্লেষকদের মতে রাশিয়ার আসল লক্ষ্য ছিল স্পষ্ট, ইরানের কাছ থেকে প্রযুক্তি নিয়ে সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ হওয়া, যাতে ভবিষ্যতে আর কারোর সাথে আলোচনার প্রয়োজন না হয়। তেহরান ধীরে ধীরে হারাচ্ছে চূড়ান্ত পণ্যের উপর নিয়ন্ত্রণ। এই টানাপোড়েন প্রকট হয় গত জুনে, যখন ইরান ইসরায়েল যুদ্ধের 12 দিনের দগদগে স্মৃতি তৈরি হচ্ছিল। অনেকে আশা করেছিল মিত্র হিসেবে রাশিয়া শুধু বিবৃতি নয়, প্রযুক্তি বা গোয়েন্দা সহায়তায়ও এগিয়ে আসবে। রাশিয়া নিজের স্বার্থের বাইরে 1 ইঞ্চি নড়বে না। ইরান অভিযোগ তুলেছে, রাশিয়া এখনো প্রতিশ্রুত কিছু প্রযুক্তি সরবরাহ করেনি, এমনকি কিছু অর্থ বকেয়া রেখেছে। তবু ইরানি কূটনীতিকরা বলছেন, দীর্ঘমেয়াদী সহযোগিতা থেকে তারা উপকৃত হবে, যেমন সাম্প্রতিক সময়ে রাশিয়ার কাছ থেকে পাওয়া S-400 এয়ার ডিফেন্স সিস্টেম। বর্তমানে রাশিয়া ইরান সম্পর্কের চিত্রটি সহযোগিতা ও প্রতিযোগিতার এক মিশ্রণ। ইরান রাশিয়াকে প্রযুক্তি এবং কারখানা দিয়েছে, কিন্তু বিনিময়ে যা আশা করেছিল তার সবটা পায়নি। উল্টো রাশিয়া নিজের সামরিক শিল্পকে আরও শক্তিশালী করে ভবিষ্যতের জন্য নির্ভরশীলতা কমিয়েছে। তাহলে কি এই চুক্তি শুধু একটি অর্থনৈতিক লেনদেন ছিল, নাকি এর আড়ালে লুকানো ছিল আরো গভীর কোনো সামরিক কৌশল? এই প্রশ্নগুলো এখনো উত্তরের অপেক্ষায়। এই সম্পর্ক বন্ধুত্বের ভাঙন, নাকি হিসাবি মিত্রতার এক স্বাভাবিক ধারা, তা হয়তো সময়ই বলে দেবে। তবে এটি নিশ্চিত যে এই নতুন সমীকরণ মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক ভিন্ন মাত্রা যোগ করবে। কিন্তু প্রশ্ন রয়ে যায়, এটিকে সত্যিই বন্ধুত্বের ভাঙন, নাকি কূটনৈতিক দাবার বোর্ডে হিসাবে মিত্রতার স্বাভাবিক ধারা? আজ রাশিয়া ও ইরানের সম্পর্ক যেন এক সিনেমার দৃশ্য, যেখানে নায়ক খলনায়কের মুখোশ বারবার বদলায়, কিন্তু পর্দার আড়ালে গল্পটা সবসময় শক্তি আর স্বার্থের।
ইসরায়েলি সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, আহত এক সৈন্য। গাজা যুদ্ধের আবহে দক্ষিণ ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে একটি শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই বিস্ফোরণে একজন ইসরায়েলি সৈন্য গুরুতরভাবে আহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে এই ঘটনাটি একটি দুর্ঘটনা, তবে এ নিয়ে বেশ কিছু পরস্পর বিরোধী বক্তব্য সামনে এসেছে। ঘটনার বিবরণ: মিশর সীমান্তের কাছে অবস্থিত পানান আঞ্চলিক ব্রিগেড ঘাঁটিতে এই বিস্ফোরণ ঘটে। সামরিক বিবৃতি অনুযায়ী একজন আইডিএফ সৈন্য তার কাছাকাছি থাকা একটি পেট্রোল জারিকেন বিস্ফোরণের ফলে গুরুতরভাবে দগ্ধ হন। প্রথমে তার আঘাতকে মাঝারি মানের বলে মনে করা হলেও পরে অবস্থার অবনতি হয় তাকে গুরুতর আহত হিসেবে তালিকাভুক্ত করা হয়। এই ঘটনার পর ইসরায়েলি সামরিক পুলিশ তদন্তের নির্দেশ দিয়েছে। তদন্ত শেষে প্রাপ্ত তথ্য মিলিটারি অ্যাডভোকেট জেনারেলের কাছে জমা দেওয়া হবে পর্যালোচনার জন্য। টাইমস অফ ইসরায়েলের মতে ঠিক কি কারণে এই বিস্ফোরণ ঘটেছে সে সম্পর্কে বেশ কিছু ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া যাচ্ছে। এই বিস্ফোরণের ঘটনা এমন এক সময় ঘটল যখন ইসরায়েল প্রায় প্রতিদিনই ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শিকার হচ্ছে। ইয়েমেনি বাহিনী ইসরায়েলে 3টি ড্রোন হামলার দাবি করেছে। একই সাথে হামাস ও তার সহযোগীরা গাজা থেকে দক্ষিণ ইসরায়েলে অবিরাম ক্ষেপণাস্ত্র ও মর্টার হামলা চালাচ্ছে। 2023 সাল থেকে ইসরায়েলের ব্যাপক সামরিক অভিযান সত্ত্বেও গাজার ভেতরে ও বাইরে হামাসের আক্রমণ এখনো থামেনি। এদিকে গাজায় হামলা বন্ধে ইসরায়েল সরকারকে চাপ দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে আহ্বান জানিয়েছেন ইসরায়েলের 6 শতাধিক অবসরপ্রাপ্ত নিরাপত্তা কর্মকর্তা। এর মধ্যে ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলোর সাবেক প্রধানরাও রয়েছেন। ট্রাম্পের উদ্দেশ্যে লেখা এক খোলা চিঠিতে বলা হয়েছে, বর্তমানে হামাসকে ইসরায়েলের জন্য হুমকি বলে মনে করেন না তারা। 4 আগস্ট ওই চিঠি বিভিন্ন সংবাদ মাধ্যমে পাঠানো হয়েছে। তাতে বলা হয়েছে, ইসরায়েলিদের বড় অংশের কাছে আপনার ট্রাম্প বিশ্বাসযোগ্যতা, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সরকারকে সঠিক পথে পরিচালনা করার জন্য আপনার সক্ষমতা বৃদ্ধি করে। যুদ্ধ বন্ধ করুন, জিম্মিদের ফিরিয়ে আনুন, দুর্দশা থামান। এমন সময় ট্রাম্পের উদ্দেশ্যে এই চিঠি লেখা হলো যখন গাজায় সামরিক অভিযান জোরদার করার কথা বলেছেন নেতানিয়াহু। সংঘাত বন্ধে হামাসের সঙ্গে ইসরায়েল সরকারের আলোচনাও থমকে আছে। এরই মধ্যে প্রতিদিন গাজায় ইসরায়েলের হামলায় বিপুল সংখ্যক ফিলিস্তিনি নিহত হচ্ছেন। 2023 সালের 7 অক্টোবর সংঘাত শুরু হওয়ার পর গাজায় নিহত হয়েছেন প্রায় 61,000 ফিলিস্তিনি। ফিলিস্তিনের গাজায় বন্দী জিম্মিদের কাছে ত্রাণ সরবরাহের জন্য রেড ক্রসের সঙ্গে কাজ করতে প্রস্তুত হামাস। এই তথ্য জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। তবে এজন্য ইসরায়েলকে কিছু শর্ত দিয়েছে তারা। সেগুলো হলো, ইসরায়েলকে স্থায়ীভাবে মানবিক করিডোর খুলে দিতে হবে। এছাড়া ত্রাণ সরবরাহের সময় বন্ধ রাখতে হবে আকাশপথে হামলা। হামাস জানিয়েছে একটি সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র না হওয়া পর্যন্ত নিরস্ত্রীকরণে সম্মত হবে না। গাজায় যুদ্ধবিরতির বিষয়ে ইসরায়েলের অন্যতম প্রধান দাবির জবাবে তারা এটি জানিয়েছে। মরুভূমির অদৃশ্য শত্রু, ইসরায়েলের সায়ারিং ঘাঁটির পতন। দক্ষিণ নেগেভ মরুভূমি, চারপাশে দগদগে বালু, আকাশে আগুনের রং, আর বাতাস যেন তপ্ত চুল্লির শ্বাস। কিন্তু এবার এই জেশ মরুভূমি গিলে খেলেও ইসরায়েলের এক সামরিক ঘাঁটিকে, সায়ারিং প্রশিক্ষণ ঘাঁটি। হামাসের গোলা নয়, ড্রোন নয়, রকেটও নয়, এইবার শত্রু অদৃশ্য, নাম তার তাবদাহ। 13 আগস্ট দুপুর গড়িয়ে বিকেল, সায়ারিং ঘাঁটির আকাশে ঝুলছে 48 ডিগ্রি সেলসিয়াসের নির্মম তাপ। বিদ্যুৎ চলে গেছে ঘন্টার পর ঘন্টা। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষগুলো নিস্তব্ধ, ফ্যানের পাখা বন্ধ, আর সৈন্যদের গায়ে ঘাম শুকিয়ে যেন লবণের দাগ। কেউ কষ্টে পানি চুমুক দিচ্ছে, কেউ মাথায় ভেজা কাপড় চেপে ধরেছে। কিন্তু তাতে লাভ নেই। মরুভূমির এই তাপ যেন দেহ ভেদ করে মজ্জায় ঢুকে পড়ছে। আইডিএফ বুঝলেও এভাবে থাকতে শুধু যুদ্ধ নয়, প্রশিক্ষণও অসম্ভব। তাই হঠাৎ সিদ্ধান্ত, ঘাঁটি খালি করতে হবে। প্রশিক্ষণার্থী সৈন্যদের ছুটি দেওয়া হলো নির্ধারিত সময়ের একদিন আগে। অনেকে ব্যাগও গোছাতে পারেনি, শুধু জলের বোতল হাতে মরুভূমি ছেড়ে বেরিয়ে গেল সামরিক যানবাহনের বহর। তবে সবাই যাচ্ছেন না। ঘাঁটিতে রয়ে গেছে একটি কোম্পানি, দায়িত্ব হামাসের সম্ভাব্য আক্রমণ ঠেকানো। তাদের রাখা হয়েছে সেই কয়েকটি কক্ষে যেখানে বিদ্যুৎ আংশিকভাবে ফিরেছে, এয়ার কন্ডিশন চলছে। বাইরের সৈন্যরা গরমে হাঁসফাঁস করলেও ভেতরে পাহারাদারদের কক্ষে কৃত্রিম শীতলতা যেন একমাত্র বেঁচে থাকার উপায়। সায়ারিং ঘাঁটি ইলাতের কাছাকাছি, যেখানে রয়েছে বর্ডার ডিফেন্স কর্পস স্কুল। এখানেই ইসরায়েলের মরুভূমি অভিযানের জন্য শ্রেষ্ঠ সৈন্যরা গড়ে ওঠে। কিন্তু এবার সেই ঘাঁটি নিজেই অসহায়। শত্রু মরুভূমি নয়, শত্রু গরম। মাত্র কয়েক সপ্তাহ আগে 27 জুলাই গাজার যুদ্ধে ইসরায়েলি বাহিনীর 16 জন সৈন্যকে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতাল নিতে হয়েছিল। সেদিন তাপমাত্রা ছিল 36 ডিগ্রি সেলসিয়াস, আর সেই তাপে আইডিএফ প্রধান সামরিক প্রশিক্ষণ স্থগিত করেছিলেন।
গাজায় তখনও হামাসের হামলা চলছিল আর সৈন্যরা দ্বিগুণ চাপে শত্রুর গুলির সামনে আর সূর্যের আগুনের নিচে। এখন সাইরিম ঘাঁটির গল্প যেন সেই আতঙ্কের পুনরাবৃত্তি। যুদ্ধক্ষেত্রের প্রস্তুতি নেওয়া সৈন্যরা এবার যুদ্ধ করছে এক শত্রুর বিরুদ্ধে যাকে দেখা যায় না, কিন্তু যার আঘাত নিঃশব্দে মারে। মরুভূমির গরম শুধু ত্বক পোড়ায় না, মনোবল গলিয়ে দেয়। মরুভূমির মাঝে সামরিক ঘাঁটি হঠাৎ নিস্তব্ধ। সৈন্যরা ছুটছে নিরাপদ আশ্রয়ের দিকে, আর ঘাঁটিতে রয়ে গেছে গুটি কয়েক প্রহরী। হামাসের আক্রমণের আশঙ্কায় সতর্ক, তবুও বন্দি মরুভূমির এই দহনভূমিতে। শেষ পর্যন্ত এই গল্প বলে এক ভয়ঙ্কর সত্য: যুদ্ধে শত্রুর সংখ্যা সবসময় 2 নয়, 3 নয়, বরং অনেক। গুলি আর ক্ষেপণাস্ত্রের বাইরে আছে প্রকৃতি, যে কাউকে ছাড় দেয় না। আর সাইরিম ঘাঁটি প্রমাণ করে দিয়েছে, কখনো কখনো সবচেয়ে বড় পরাজয় আসে সেই প্রতিপক্ষের কাছে যার স্পর্শে মরুভূমি হয়ে ওঠে মৃত্যুকূপ। ইসরায়েলের দখলের পরিকল্পনার মাঝেই হামাসের রহস্যময় পদক্ষেপ। যুদ্ধের খেলা বদলাচ্ছে। গাজার আকাশের নিচে কূটনীতির ছলনায় যেন নতুন এক অধ্যায় লেখা শুরু হয়েছে, যেখানে যুদ্ধের ময়দান নয়, কূটনীতির টেবিলের ওপরও লড়াই তীব্র হয়ে উঠেছে। 8 আগস্ট ইসরায়েল ঘোষণা করে তারা গাজা শহরের দখলের একটি নিরাপত্তা পরিধি গড়বে। প্রধানমন্ত্রী নেতানিয়াহু স্পষ্ট করে দেন, এই যুদ্ধে গাজাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেওয়া হবে। একদিকে যুদ্ধের আগুন জ্বলছে, অন্যদিকে চলছে টেবিলের পেছনের জটিল কূটনীতি। এই উত্তেজনার মাঝেই হামাস চালিয়েছে এক চমকপ্রদ পদক্ষেপ। তাদের নেতা খলিল আল হাইয়া একটি উচ্চস্তরের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়ে মিশরে যাচ্ছেন গাজা যুদ্ধবিরতি আলোচনার জন্য। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, এই সফর তুরস্কের মাধ্যমে সম্ভব হয়েছে, যেখানে নতুন করে কূটনৈতিক যোগাযোগ প্রতিষ্ঠিত হয়েছে মিশর ও হামাসের মধ্যে। ইতিহাসের মোড় ঘুরে যাচ্ছে। গাজায় আগুন ধরে থাকার সময় উষ্ণ অঞ্চলের বাইরে বিশ্বমঞ্চে চলছে শান্তির খোঁজ। স্পেনের ইবিজায় মার্কিন দূত উইটকফ ও কাতারের প্রধানমন্ত্রীর বৈঠক যেন এক নতুন দরজা খুলেছে, যেখানে গাজা যুদ্ধের সমাধানের ব্যাপক প্রস্তাবনা হাতে এসেছে। এই প্রস্তাবনায় রয়েছে এক আশ্চর্য রহস্য: ইসরায়েলের সম্পূর্ণ প্রত্যাহার, বন্দীদের মুক্তি এবং হামাস নেতাদের নির্বাসন। শুধু তাই নয়, চুক্তিতে বলা হয়েছে সশস্ত্র গোষ্ঠীগুলোর নিরস্ত্রীকরণ এবং গাজায় নতুন বেসামরিক কর্তৃপক্ষ গঠনের কথা। মার্কিন যুক্তরাষ্ট্র, কাতার এবং মিশর এখন তীব্রভাবে কাজ করছে যেন গাজার সম্পূর্ণ দখল রোধ করা যায়। উইটকফ স্পষ্ট করেছেন, আমরা যুদ্ধ শেষ করতে চাই, তা বাড়াতে নয়। তবে এই শান্তির বার্তার পেছনে লুকিয়ে আছে একটি কঠিন বাস্তবতা। যদি ইসরায়েল এই প্রস্তাব অগ্রাহ্য করে, তাহলে যুদ্ধ শুরু হবে নতুন উদ্যমে। হামাসের শক্তি এই পরিস্থিতিতে যেন আরো ঘনীভূত হয়েছে। শুধু ট্যাঙ্ক, ক্ষেপণাস্ত্র বা গুলির বাহন নয়, তাদের কূটনৈতিক জাল এবং মিত্র শক্তির সঙ্গে সমন্বয়ে এখন তাদের বড় হাতিয়ারের মতো কাজ করছে। তুরস্ক, কাতার ও মিশরের মিথস্ক্রিয়া এই যুদ্ধের চতুর্থ দিক হয়ে উঠেছে। গাজার রাস্তায় যে যুদ্ধ চলছে, তার বাইরে এখন কূটনৈতিক যুদ্ধেও চলছে কঠিন টানাপোড়ে। হামাস বুঝিয়ে দিয়েছে, তারা কেবল যুদ্ধের ময়দানে নয়, শান্তির আলোচনাতেও তার প্রতিপক্ষের চেয়েও শক্তিশালী অবস্থান অর্জন করতে চায়। এই জায়গায় সবচেয়ে বড় টুইস্টই হলো, যুদ্ধের দাবানল জ্বলতে থাকা অবস্থায় হামাস একদিকে শক্তি প্রদর্শন করলেও অন্যদিকে তারা আলোচনার টেবিলে ফিরে এসেছে, যেখানে পুরনোগুলো বন্ধ ও নতুন গড়ার প্রতিশ্রুতি রয়েছে। গাজার ভবিষ্যৎ নির্ভর করছে সেই চূড়ান্ত মুহূর্তের সিদ্ধান্তের উপর। শান্তির প্রস্তাব গ্রহণ হবে নাকি আগুনের নতুন রৌদ্রোদয় ঘটবে এখনো অনিশ্চিত। তবে কথা স্পষ্ট, গাজার ভূমি এখনো হারিয়ে যায়নি। হামাসের পিছু হটার ছল নেই। তারা যুদ্ধের পাশাপাশি কূটনৈতিক ময়দানে ও শক্তির ছন্দ বজায় রাখার পরিকল্পনা করছে। এটাই তাদের আসল শক্তি, যেখানে যুদ্ধের আগুন জ্বালানো ও শান্তির আলো ছড়ানো একসঙ্গে চলতে পারে। গাজার আকাশ অন্ধকার, কিন্তু সেই অন্ধকারের মাঝে জ্বলছে এক অদম্য প্রতিরোধের আলোকবর্তিকা। এখন গাজা শুধু যুদ্ধের ময়দান নয়, আন্তর্জাতিক কূটনীতির বড় অঙ্গনের মধ্যেও শক্তির প্রতিদ্বন্দ্বিতার কেন্দ্রে দাঁড়িয়ে আছে। গাজার ভবিষ্যৎ এখন শুধু ট্যাঙ্ক আর গোলা বারুদ নয়, এখন তা কূটনীতির নিপুণ খেলায় বাঁধা। এই খেলায় বিজয়ী হতে পারলে হামাস তাদের অস্তিত্বের নতুন অধ্যায় শুরু করবে। লেবাননের অগ্নিগর্ভ পরিস্থিতি, হিজবুল্লাহর নতুন হুঁশিয়ারি, মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতির আকাশে আবার ঘনিয়ে আসছে কালো মেঘ। ইসরায়েল এবং লেবাননের মধ্যে দীর্ঘদিন ধরে চলা উত্তেজনার পারদ আবারও চড়ছে। এক নীরব যুদ্ধবিরতির আড়ালে চলছে এক স্নায়ু যুদ্ধ। এই যুদ্ধবিরতি যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে, আর সেটির স্পষ্ট ইঙ্গিত দিয়েছে হিজবুল্লাহ।
লেবাননের উপপ্রধান নাইম কাসেমের বক্তব্য অনুযায়ী ইসরায়েলি ডিফেন্স ফোর্স IDF যদি লেবাননের অভ্যন্তরে তাদের অভিযান বাড়ানোর চেষ্টা করে তাহলে ক্ষেপণাস্ত্র হামলা আবার শুরু হবে। এই হুমকি এক নতুন বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে। হিজবুল্লাহ স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে তারা কোনো ধরনের চাপে নিজেদের অস্ত্র ত্যাগ করবে না। বিতর্কিত পাহাড়গুলো থেকে ইসরায়েল যতক্ষণ না সরে যাচ্ছে ততক্ষণ হিজবুল্লাহ তাদের সামরিক শক্তি ধরে রাখবে। এই পাহাড়গুলো হিজবুল্লাহকে ইসরায়েলের উত্তর সীমান্ত শহরগুলোর উপর নজরদারি এবং হুমকি দেওয়ার কৌশলগত সুবিধা দেয়। কাসেম আরও বলেছেন, ইসরায়েল আমেরিকার রাজনৈতিক চাপের সুযোগ নিয়ে সীমিত আগ্রাসন চালাচ্ছে, কিন্তু পূর্ণাঙ্গ যুদ্ধে যেতে তারা ভয় পাচ্ছে। কারণ তারা জানে যে যদি একটি সর্বাত্মক যুদ্ধ শুরু হয় তাহলে লেবাননের সেনাবাহিনী এবং জনগণ ঐক্যবদ্ধ হয়ে দেশকে রক্ষা করবে এবং ইসরায়েলি ভূখণ্ডে ক্ষেপণাস্ত্রের আঘাত হানবে। গত 8 মাসে তারা যে সমস্ত নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়ন করেছে তা 1 ঘন্টার মধ্যে অকার্যকর হয়ে যাবে। কাসেমের এই মন্তব্য ইসরায়েলের সামরিক প্রস্তুতি নিয়ে একটি বড় প্রশ্ন তৈরি করেছে। একদিকে যখন হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিচ্ছে, তখন লেবাননের মন্ত্রিসভা হিজবুল্লাহ নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা করার প্রস্তুতি নিচ্ছে। প্রায় 14 মাস ধরে চলা যুদ্ধের পর লেবানন বর্তমানে আমেরিকার পক্ষ থেকে তীব্র চাপের মধ্যে আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির পর তাদের প্রধান লক্ষ্য এখন হিজবুল্লাহকে নিরস্ত্র করা। সরকারের খসড়া পরিকল্পনা অনুযায়ী এই বছরের শেষের আগে লেবাননের সেনাবাহিনীকে হিজবুল্লাহর কাছ থেকে অস্ত্র সংগ্রহের একটি পরিকল্পনা তৈরি করতে বলা হয়েছে। এই পরিকল্পনা অনুযায়ী দেশের সামরিক এবং নিরাপত্তা বাহিনীর বাইরে কারো কাছে কোনো অস্ত্র থাকবে না। কিন্তু কাসেমের বক্তব্য এই পরিকল্পনা ঠিক বিপরীত। তিনি সরকারকে চাপ এবং হুমকির মুখে নিজেদের নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার জন্য কাজ করার পরামর্শ দিয়েছেন, হিজবুল্লাহর মতো প্রতিরোধ শক্তিকে দুর্বল করার বদলে। এই বক্তব্য থেকে বোঝা যায় যে হিজবুল্লাহ কোনোভাবেই তাদের অস্ত্র ত্যাগ করতে রাজি নয়, এমনকি যদি লেবাননের সরকারও এমন কোনো সিদ্ধান্ত নেয়। এই পরিস্থিতিতে লেবাননের সরকার একটি বিশাল রাজনৈতিক সংকটের মুখে দাঁড়িয়ে আছে। একদিকে আমেরিকার চাপ এবং দেশের রাজনৈতিক মহল থেকে নিরস্ত্রীকরণের দাবি, অন্যদিকে হিজবুল্লাহর কঠোর অবস্থান। এই দুইয়ের মাঝে লেবাননের ভবিষ্যৎ কোন দিকে মোড় নেবে তা এখন দেখার বিষয়। হিজবুল্লাহর এই কঠোর হুঁশিয়ারি কি লেবাননের সরকারকে তাদের নিরস্ত্রীকরণ পরিকল্পনা থেকে সরে আসতে বাধ্য করবে? গাজার আকাশে আজ কালো মেঘের ঘনঘটা। 2023 সালের 7 অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধের দামামা এখনো থামেনি। ইসরায়েলের লাগাতার আগ্রাসনে একসময়ের সবুজ উপত্যকা আজ মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। শিশুদের খেলার মাঠ, ফসলের ক্ষেত, ঘরবাড়ি সবই এখন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। শুধু বোমার শব্দ আর গুলির আওয়াজ নয়, এই উপত্যকায় শোনা যায় নীরব দুর্ভিক্ষের করুণ আর্তনাদ। প্রতিদিন অনাহারে মৃত্যুর কোলে ঢলে পড়ছে শত শত শিশু, নারী ও পুরুষ। লাশের মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। এই মানবিক বিপর্যয় সারা বিশ্বে এক গভীর ক্ষত তৈরি করেছে। এই অন্ধকার সময়ে একটি আশার আলো দেখা যাচ্ছে। ইউরোপের দেশগুলো একের পর এক ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা ভাবছে। এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি এই পদক্ষেপকে মানবিকতার এক নতুন দিগন্ত বলে উল্লেখ করেছেন। মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই এর সূত্র অনুযায়ী এরদোয়ান বিশেষ করে ফ্রান্স এবং ব্রিটেনের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেন, ফ্রান্স ও ব্রিটেনের এই মানবিক প্রতিক্রিয়াগুলো অত্যন্ত মূল্যবান। ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতির জন্য নেওয়া প্রতিটি পদক্ষেপকে আমরা সাধুবাদ জানাই। এই সংকটময় পরিস্থিতিতে এমন সাহসী পদক্ষেপ আন্তর্জাতিক মহলে এক নতুন বার্তা দিচ্ছে। এই চরম নৃশংসতার মুখে কোনো দেশ চুপ করে থাকতে পারে না, যেখানে ক্ষুধার্ত শিশুদের মৃত্যু হচ্ছে এবং খাবারের খোঁজে থাকা নিরীহ মানুষগুলোকে গুলি করে হত্যা করা হচ্ছে। এসব কথা বলতে গিয়ে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের কণ্ঠে ছিল গভীর হতাশা। তিনি বলেন, শিশুদের কান্না, মায়েদের আর্তনাদ আর মানুষের অসহায়ত্ব দেখেও কিভাবে আমরা নীরব থাকতে পারি। তিনি মানবতা বিরোধী দেশগুলোর কাছে আহ্বান জানিয়েছেন যেন ইসরায়েলকে আন্তর্জাতিক জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করানো হয়। এরদোয়ানের এই আহ্বান যেন একটি সুর হয়ে বেজে উঠেছে। ফ্রান্স সহ অন্তত 15টি পশ্চিমা দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছে। তাদের আহ্বানে সাড়া দিয়ে অন্য দেশগুলো ইতিবাচক মনোভাব দেখাচ্ছে। এই মানবিক স্রোত ফিলিস্তিনিদের মনে নতুন করে আশার সঞ্চার করছে। হয়তো এই সম্মিলিত পদক্ষেপই গাজার শান্তির সূর্যোদয় ঘটাতে পারবে। এই উদ্যোগগুলো শুধু ফিলিস্তিনিদের জন্য নয়, এটি সমগ্র মানবজাতির জন্য একটি বড় বার্তা। এই বার্তা হলো, যতই অন্ধকার আসুক না কেন, শেষ পর্যন্ত মানবতাই জয়ী হবে।
জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, স্পেন, জার্মানি ও ফ্রান্স গাজার বিমান থেকে সাহায্য ফেলেছে। দেশগুলোর মধ্যে প্রথমবারের মতো স্পেন, জার্মানি ও ফ্রান্স গাজা উপত্যকায় আকাশ থেকে মানবিক সাহায্য বিতরণ করল। দ্য টাইমস অফ ইসরায়েল স্থানীয় সূত্রের বরাতে এই তথ্য প্রকাশ করে। তাদের প্রতিবেদনে সংযুক্ত করা ফুটেজে মধ্য গাজার উপর দিয়ে বিমান থেকে সাহায্য পাঠানোর দৃশ্য দেখা গেছে। শত্রুদের বিরুদ্ধে ইরানের অপ্রতিরোধ ক্ষমতা, এক ইরানি জেনারেলের হুঙ্কার। তীব্র প্রতিরোধের গল্প, যেখানে নীরবতার আড়ালে লুকিয়ে আছে ভয়ঙ্কর এক সামরিক শক্তি। এই গল্পে যেমন আছে প্রতিশোধের আগুন, তেমনি আছে দেশের মানুষের ঐক্যের বাঁধন। এক অনুষ্ঠানে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভির কণ্ঠে সেই প্রতিরোধের সুরই যেন শোনা গেল। তার কথাগুলো ছিল স্পষ্ট, জোরালো এবং শত্রুদের জন্য এক কঠিন সতর্কবার্তা। ঘটনার সূত্রপাত হয়েছিল জুন মাসে, যখন এক ইসরায়েলি মার্কিন হামলায় বেশ কয়েকজন ইরানি সামরিক কমান্ডার শহীদ হন। এই শহীদদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে জেনারেল মুসাভি বলেন, ইরান এখন আর সেই পুরনো দুর্বল দেশ নয়, তার প্রতিরোধ ক্ষমতা এখন সম্পূর্ণ এবং অপ্রতিরোধ্য। তিনি বলেন, ইসলামী বিপ্লবের নেতা যেমন বলেছেন, ইরানি জাতি আলোচনা এবং প্রতিরক্ষা উভয়ের জন্যই সম্পূর্ণ প্রস্তুত। এই কথাগুলো যেন প্রতিপক্ষকে এক শীতল বার্তা দিল, আক্রমণ করলে ইরান এবার চুপ করে থাকবে না। মুসাভি আরও হুঁশিয়ারি দেন, যদি কোনো নতুন আগ্রাসন হয় তবে ইরানের প্রতিক্রিয়া হবে নির্ণায়ক, চূর্ণ বিচূর্ণ এবং অতীতের যে কোনো কিছুর মতো নয়। এই বাক্যটি যেন একটি সিনেমার ক্লাইম্যাক্সের আগের দৃশ্যের মতো এক অজানা পরিণতির দিকে ইঙ্গিত করে, যে শত্রুদের রাতের ঘুম কেড়ে নিতে পারে। জেনারেলের কথায় আরও একটি টুইস্ট ছিল। তিনি বলেন, শত্রুরা ভেবেছিল এই হামলাগুলো ইরানের ভেতরের ঐক্য ভেঙে দেবে, কিন্তু বাস্তবে হয়েছে তার উল্টো। এই শহীদরা জাতীয় ঐক্যের বন্ধন আরও মজবুত করেছে। ইসরায়েল ইরানের বিরুদ্ধে একটি স্পষ্ট আগ্রাসন শুরু করেছিল, যার ফলে দুই দেশের মধ্যে 12 দিনের এক ভয়াবহ যুদ্ধ হয়। এই যুদ্ধে ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় 1064 জনেরও বেশি ইরানি নিহত হন। সেই যুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানি পারমাণবিক স্থাপনায় বোমা ফেলে, কিন্তু ইরান নীরব ছিল না, তারা এর প্রতিশোধ নেয়। ইরানের সশস্ত্র বাহিনী তাদের কৌশলগত স্থানগুলোতে এবং কাতারে থাকা আমেরিকার সবচেয়ে বড় সামরিক ঘাঁটিতে হামলা চালায়। এটি ছিল এক অসাধারণ পাল্টা আঘাত, যা 24 জুনে যুদ্ধের অবসান ঘটায়। জেনারেল মুসাভির মতে, ইসরায়েলের মূল লক্ষ্য হলো ইরানকে এক বিশৃঙ্খলার মধ্যে টেনে এনে যুদ্ধ শুরু করা, কিন্তু ইসরায়েলের এই চাতুরি ইরান বুঝতে পেরেছে। জেনারেল মুসাভি বলেন, শিশু হত্যাকারী ইহুদিবাদী শাসনের কোনো ভবিষ্যৎ নেই, এটি যা দেখাচ্ছে তা কেবল পতনের লক্ষণ। এই শাসন ব্যবস্থা একটি ব্রেকবিহীন গাড়ির মতো, যা কেবল ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। তিনি আমেরিকার প্রতিও এক কঠিন বার্তা দেন। তিনি বলেন, ইরানের মানুষ আমেরিকার বিশ্বাসঘাতকতা ও অপরাধের কথা কোনোদিন ভুলবে না। ভবিষ্যতে ইরানি প্রজন্মের রক্তে এই প্রতিশোধের আগুন জ্বলতে থাকবে। তিনি আবারও স্পষ্ট করেন যে ইরান এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা চায়, তবে সেই শান্তি আসবে আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে, কোনো আগ্রাসী শক্তির সম্প্রসারণবাদী নীতির কারণে নয়। এই জেনারেলের বক্তব্য কেবল একটি সামরিক বিশ্লেষণ নয়, এটি যেন এক জাতির আত্মবিশ্বাস এবং প্রতিরোধের প্রতিধ্বনি।